বারবার বাংলাদেশ পথ হারিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। যারাই শাসক হয়েছে তারাই শোষক হয়ে উঠেছে। যারাই শাসক হয়েছে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তারাই জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এবং শেষ পর্যন্ত এই জুলুমতন্ত্রের কবলে পড়েছিল বাংলাদেশ সুদীর্ঘ 15.5 বছরের জন্য, 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত। এ দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদী শাসন আমাদের ঘাড়ে বসেছিল। তারা দেশের সম্পদ চুরি লুণ্ঠন করে বিদেশে পাচার করেছিল। তারা তাদের প্রতিপক্ষকে হত্যা করেছিল, গুম করে আয়নাগরে পাঠিয়েছিল। অনেকের পরিবার তাদের লাশ পেয়েছে, অনেকে লাশও ফেরত পায়নি। আজও অনেকে জানে না তাদের আপনজন প্রিয়জন বেঁচে আছেন কিনা। আজও অনেকে বালিশ চেপে ডুকরে ডুকরে কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কি জীবিত কিংবা মৃত, আমার আপনজনের লাশটা মুখটা একবার দেখতে পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুলাই নিয়ে সবচাইতে বেশি অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। গত বছর তো করেছে, কিন্তু এই বছর তার চাইতে বেশি করেছে। অপরদিকে বিএনপিরা তো কিছুই করেনি, সরকারের পক্ষ থেকে একটা করা হয়েছিল, সেখানে রাষ্ট্রপতি অপমানিত হয়েছে। আপনারা জানেন যে একটা ডকুমেন্টারি করেছে, সেখানে আবু সাইদের ছবি নেই, খালেদা জিয়ার ছবি নেই। তো এটা নিয়ে গণ্ডগোল, পরবর্তীতে বিদেশি কূটনীতিকেরা সব বের হয়ে চলে গেছে রাষ্ট্রপতিকে ওখানে বসিয়ে রেখে। তো রাষ্ট্রপতি নিজেই বলেছে যে আমি এখানে খুব অপমানিত হয়েছি। তো জামাতে ইসলামের প্রোগ্রাম গতকালকে একটা ছিল, সেখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন এবং সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছে। সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো বেশি দেরি করবে না, চলুন আমরা আমির জামাতের বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশীয় সংস্কৃতি সংসদ কর্তৃক আয়োজিত জুলাই চেতনাকে আকাঙ্ক্ষাকে সামনে রেখে সাংস্কৃতিক এই অনুষ্ঠান আয়োজনের সম্মানিত সভাপতি, স্বশাসের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, শিল্পীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী এবং মিডিয়ার বন্ধুগণ, জুলাই বাংলাদেশে 54 বছরে একবারই হয়েছে। এদেশের মানুষের আজাদির সংগ্রাম অনেক দীর্ঘ। অনেকে মনে করেন যে এটা বোধহয় 1947 সাল থেকে শুরু হয়েছে বা 46 সাল থেকে শুরু হয়েছে। বিষয়টা এমন না। 1757 সালে পলাশের আম্রকাননে সিরাজউদ্দৌলার পতনের পর থেকে এই দেশে স্বাধীন চেতা মুসলমানরা বারবার আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছেন। ব্রিটিশরা তখন এই দেশ তারা ছলে বলে কৌশলে দখল করে নিয়েছিল, মানুষের উপর গোলামি চাপিয়ে দিয়েছিল। 190 বৎসর তারা শক্ত করে এই জাতিকে বেঁধে রেখেছিল। কিন্তু এই রশি বারবার ছিঁড়ে ফেলার জন্য অনেক সিংহ পুরুষ লড়াই করে গিয়েছেন, অনেক জীবন দিতে হয়েছে। এ লড়াইয়ের ইতিহাস অনেক দীর্ঘ। তারই হাত ধরে 47-এ ভারত থেকে ব্রিটিশ বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ভূখণ্ড 2 ভাগে বিভক্ত হবে এটাও সিদ্ধান্ত হয়। মুসলিম মেজরিটি এলাকা নিয়ে পাকিস্তান আর বাকি অংশ নিয়ে হিন্দুস্তান। কিন্তু যেদিন থেকেই পাকিস্তানের আবির্ভাব হলো, এই দেশটাকে প্রতিবেশী ভারত একদিনেও শান্তিতে থাকতে দেয়নি। দফায় দফায় বিভিন্নভাবে তারা আমাদের উপর নিগ্রহ করেছে। সৎ প্রতিবেশী হিসাবে তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকবে, এটাই তো স্বাভাবিক। পরস্পর দুটি সৎ প্রতিবেশী হিসাবে আমরা সেখানে সমান্তরাল বসবাস করব, মিলেমিশে থাকব, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু না, ভারত সে পথে পা বাড়ায়নি। অবশেষে 70 সালে জনগণের দেওয়া ভোটের মর্যাদা যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী দেখাতে পারল না, ব্যর্থ হলো, তখন একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল, যেটাকে আমরা মহান মুক্তিযুদ্ধ হিসাবে জানি। এই যুদ্ধে অনেকের জীবন গেছে, অনেকের ইজ্জত গেছে, অনেক সম্পদ ধ্বংস হয়েছে, দেশ পোড়ামাটির দেশে পরিণত হয়েছে। সবশেষে একটা স্বাধীন দেশ পাওয়া গেল। মানুষের প্রত্যাশা ছিল, ভাষা এবং ভৌগোলিক ভিন্নতার কারণে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী
পূর্ব পাকিস্তানের মানুষের সাথে সম্মানজনক ইনসাফপূর্ণ আচরণ করে নাই। এবার তো আমরাই আমাদেরকে শাসন করব। এবং আওয়ামী লীগের নেতা জাতিকে অনেক সোনালী কাব্য শুনিয়েছিলেন, দেশকে সোনার রূপা দিয়ে ভাসিয়ে দিবেন, শান্তির স্বর্গরাজ্যে পরিণত হবে, বিচারের জন্য কাউকে আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, কাউকে আর বেকার থাকতে হবে না, এই দেশ আবার সেই স্বাস্থ্যকার আমলের দেশে চলে যাবে। কিন্তু হলো তার ঠিক উল্টাটাই। এক গোষ্ঠী চোর সৃষ্টি হলো। এরা রিলিফ চুরি করে, কম্বল চুরি করে, মানুষের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, এবং ব্যাংক ডাকাতি করতে গিয়ে সর্বোচ্চ নেতার ছেলেও জড়াইয়া পড়ল। মানুষ যাবে কোথায়? তখন মুখ ফুটে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল। 4টা মাত্র মাধ্যম পত্রিকা রেখে সবগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এই 4টাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হলো। কাজেই মানুষ আর নিজের কথাটি, বুবা কান্নাটি জগৎবাসীকে আর শোনাতে পারল না, ব্যর্থ হয়ে গেল। এইভাবে দেশকে একটা গুরুস্থানে পরিণত করা হয়েছিল। চতুর্দিকে মানুষের লাশের মিছিল। একটা স্বাধীন দেশে এটি তো কাম্য ছিল না। ঢাকার রাস্তাঘাটে, ফুটপাতে, বিভিন্ন জায়গায় আনক্লেম লাশ পড়ে আছে, পরিত্যক্ত, তার কোনো অভিভাবক নেই। মশা মাছি ভনভন করছে, আকাশের পাখি নিচে নেমে ঠুকর মেরে মানুষের মাংস খাচ্ছে। এই ছিল সেই দিনের দৃশ্য। পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে মানুষ হাঁসফাঁস করছিল। অনেকে নিজের লজ্জাটুকু নিবারণও ভালোভাবে করতে পারে নাই। রংপুরের বাসন্তীর ইতিহাস এখান থেকেই তৈরি হয়েছিল। জাল দিয়ে, গাছের পাতা দিয়ে নিজের যুবতী মেয়েটি নিজের লজ্জা নিবারণ করেছিল। এটি ছিল একটি জাতীয় লজ্জা, একটা ব্যর্থ জাতির উপাখ্যান, দলিল, কবিতা, যা মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছিল। এক নেতার এক দেশ গড়ে তোলা হয়েছিল। ওই নেতার ইঙ্গিতেই যেন মনে হতো বাংলাদেশের সূর্য উঠে এবং ডুবে। কিন্তু ক্ষমতা আল্লাহ ছাড়া কারোই চিরস্থায়ী নয়। শুধু আল্লাহ তাআলাই তার ক্ষমতায় চিরস্থায়ী, বাকি সবাই অস্থায়ী। আসবে, যাবে, কৃতকর্মের ফল ভোগ করবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। শেষ পর্যন্ত প্রায় সপরিবারেই কৃতকর্মের ফল ভোগ করে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। সাময়িক কিছু প্রশান্তি আসলেও এটা দীর্ঘস্থায়ী হলো না। বারবার বাংলাদেশ পথ হারিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। যারাই শাসক হয়েছে তারাই শোষক হয়ে উঠেছে। যারাই শাসক হয়েছে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তারাই জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এবং শেষ পর্যন্ত এই জুলুমতন্ত্রের কবলে পড়েছিল বাংলাদেশ সুদীর্ঘ 15.5 বছরের জন্য, 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত। এ দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদী শাসন আমাদের ঘাড়ে বসেছিল। তারা দেশের সম্পদ চুরি লুণ্ঠন করে বিদেশে পাচার করেছিল। তারা তাদের প্রতিপক্ষকে হত্যা করেছিল, গুম করে আয়নাগরে পাঠিয়েছিল। অনেকের পরিবার তাদের লাশ পেয়েছে, অনেকে লাশও ফেরত পায়নি। আজও অনেকে জানে না তাদের আপনজন প্রিয়জন বেঁচে আছেন কিনা। আজও অনেকে বালিশ চেপে ডুকরে ডুকরে কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি কি জীবিত কিংবা মৃত, আমার আপনজনের লাশটা, মুখটা একবার দেখতে পাবো। এর কোনো উত্তর নেই আমাদের কাছে। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কাউকেই তারা রেহাই দেয়নি। সকল পেশার, সকল মত এবং পথের মানুষই ছিল সেদিন অসহায়। তারা দম্ভ করে, গর্ব করে, জাতিকে উপহাস করে অনেক কিছু বলতেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালাই বাস্তবায়িত হয়েছে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই পুরা সময়টা জুড়ে জাতীয় অস্তিত্বকে হরণ করে দেওয়া হয়েছিল। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতি এবং শিক্ষাকে ধ্বংস করতে হয়। এই জায়গাটাই তার হাত দিয়েছিল, উলটপালট করে ফেলেছিল। একটা জাতির উপর সবচেয়ে বড় আগ্রাসন হচ্ছে তার কালচারাল হেজিমনি বা আগ্রাসন, যা আমরা চাই না, যা আমাদের কাম্য নয়, যা মানুষকে মানুষ বানায় না, যা মানুষকে পশুর স্তরে নিয়ে যায়, সেই সংস্কৃতিই তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল।
এই সব কিছুর বিরুদ্ধে একটা দ্রোহ, একটা বিস্ফোরণ ছিল 24শে জুলাই। পৃথিবীর ইতিহাসে কোনো ক্যালেন্ডারে কোনো মাস 32 দিনের নেই, সর্বোচ্চ 31 দিনের, কিন্তু বাংলাদেশে একটা মাস রচিত হয়েছে 36 দিনের, এবং এটি 24শে জুলাই। জুলাইয়ের ধারাবাহিকতায় 5ই আগস্ট সেই ফেসিবাদী হায়নারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের কালো ভূত এবং ছায়া এখনো দেশ থেকে যায়নি। সেই সাংস্কৃতিক আগ্রাসন এখনো রয়ে গেছে। এর মোকাবেলা আমাদেরকে জোরালোভাবে করতে হবে। শশাস তার নিজের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমে আমরা প্রীত, কিন্তু তাদের আরও অনেক কিছু করার রয়েছে। আমরা তাদেরকে, এই জাতির মনোজগৎ সুস্থ সংস্কৃতির আলোকে গড়ে তোলার জন্য আরও বেশি উদ্ভাবনীমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাব। আজকে এখানে বসে সামান্য একটু আমরা অবলোকন করলাম। আমিও এরকম একজন গায়ক, তবে যে কোনো গানের মাত্র প্রথম লাইনের পরেরটার পারি না। এবং আমার বিশ্বাস যে আমার মতো এখানে অসংখ্য গায়ক আছেন এরকম, যারা প্রত্যেক গানের 2-1 লাইন বলতে পারেন, এর বেশি পারেন না। সবাইকে গান গাইতে হবে না, সবাইকে স্টেজে পারফর্ম করতে হবে না, কিন্তু মানুষের মনোজগতে তুফান সৃষ্টি করার জন্য কাউকে না কাউকে এই পারফরমেন্স করতে হবে। আমরা চাই শশাসের নেতৃত্বে সেটাই হোক। জাতিকে বদলানোর এই উদ্যোগ তাদের মধ্য থেকে আসুক। আমি জানি না আজকে যারা পারফর্ম করছেন তাদের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে না। তারা পুরস্কার অবশ্যই পাবে আল্লাহ তাআলার কাছে। সকল মানুষ তার ভালো কাজের জন্য একটা পাওনা পাবে। দুনিয়ায় উৎসাহিত করার জন্য তাদেরকে দেওয়া যায়। যদি ব্যবস্থা হয়ে থাকে ভালো, না হয়ে থাকলে এটা পোস্ট ফ্যাক্টও করা যেতে পারে। পরেও যারা ভালো পারফর্ম করবেন তাদেরকে আরও উৎসাহিত করার জন্য কিছু তারা করবেন, এটা আমি প্রত্যাশা রাখি। এখানে গার্জিয়ান যারা আছেন তারা ক্লেপ দিয়েছেন, এর মধ্যেই বোঝা যাচ্ছে যে সবাই চান যে আমাদের মেধার আরও বিকাশ হোক। হবে ইনশাল্লাহ, আজ হোক কাল হোক বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ। সমাজের সব জায়গায় কান পাতলে শোনা যায় লিল্লাহি তাকবীর, ইনকেলাব ইনকেলাব, যা 2 বছর 2.5 বছর আগে শোনা যেত না। এ সমাজ বদলে যাচ্ছে, এই সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। সেই বদলটা হোক আল্লাহ তাআলার সন্তোষের আলোকে, তাহলেই দেশে শান্তি নেমে আসবে। মানুষ মানুষ হিসাবে সম্মানের সাথে মাথা উঁচু করে পরিচয় দিবে, আমি একজন বাংলাদেশি। আমরা সেই গর্বের বাংলাদেশ সবাই মিলে গড়ব। জাতিকে আমরা বিভক্ত করতে চাই না। জাতিকে যারা বিভক্ত করতে চায় তারা জাতির দুশ্মন। আমরা সেই দুশ্মনে পরিণত হতে চাই না। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন রাজনীতি থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের জায়গায় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা এক, আমরা ঐক্যবদ্ধ। যদি এই আওয়াজ আমরা মজবুত করতে পারি, 24শে ফেসিবাদ এবং আধিপত্যবাদ সাময়িকভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এইটাকে চিরতরে বিদায়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা প্রিয় জাতিকে, দেশকে ভালোবাসি। এ দেশ আমাদের দেশ। প্রিয় দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রিয় দেশ এগিয়ে যাক। সকলের প্রত্যাশার বাংলাদেশ আগামীতে গোলাপ ফুলের মতো ফুটে উঠুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো আমিরে জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ।